এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে এবং আমি যে মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সবশেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না, কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন। এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই। সেটা উপলব্ধি করেই আসলে এই 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করেছেন, সেখানে তারা না ছুঁড়ে ফেলেছেন সংবিধান, না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন। কথিত জুলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয়, ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনূস শিবিরে। বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি, এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সবাজার চলে গিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিওর শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, আজকে ভিডিওর বিষয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, সরাসরি ভিডিওতে চলে যাব। আরেকটি অনুরোধ করব, আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো দেখে আসি। দর্শক, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটক করা হয়েছে এবং আমি যে মুহূর্তে এই ভিডিওটি রেকর্ড করছি সবশেষ খবর অনুযায়ী তাকে কারাগারে পাঠানো হয়েছে এবং এই বিষয়টি নিঃসন্দেহে টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। প্রশ্ন হচ্ছে, কেন টক অফ দ্য কান্ট্রিতে এই খবরটি পরিণত হলো, কেন মানুষের এত বিশেষ আগ্রহ? ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন পরিচিত মুখ, এই কারণেই ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন শিক্ষক, তার বিরুদ্ধে দুদক মামলা করেছে দুর্নীতির অভিযোগে, এই কারণে নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? অবশ্যই টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হওয়ার জন্য বিশেষ কারণ তো রয়েছে, আসছে সে বিষয়ে। তাকে আটক করলো কারা? ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ বৃহস্পতিবার সকালে মোহাম্মদপুরের বাসা থেকে তাকে আটক করে নিয়ে যায়, দুদকের হাতে হস্তান্তর করে। দুদক তাকে আদালতে তোলে এবং আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। এই হচ্ছে মোদ্দা কথা। এখন কি কারণে, কোন মামলায় তাকে আটক করা হলো এটিও আপনারা জেনেছেন। 2025 সাল অর্থাৎ চলতি বছরের 18 জুন তার বিরুদ্ধে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্য থাকাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে, তিনি সহ আরো 5 জনের বিরুদ্ধে। এবং দুদক যে ধারায় মামলাটি করেছে সেটি আমি যতদূর জানি নন বেইলেবল, অর্থাৎ তার জামিন সহজে হবে না এমনটি ধরে নেওয়া যেতে পারে। কথা হচ্ছে, এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে থাকবে প্রমাণ সাপেক্ষে যে কারোর বিরুদ্ধেই প্রচলিত আইনে অবশ্যই সরকার যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারে আইন মোতাবেক। কিন্তু বাস্তবতা হচ্ছে, মানুষের মধ্যে এমন একটা ধারণা বদ্ধমূল হয়েছে যে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যারা কথা বলছেন, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড কিংবা অপকর্মের বিরুদ্ধে যারা সোচ্চার, তাদের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ একজন। এই কারণে তার বিরুদ্ধে তাকে নাজেহাল করার জন্য অথবা ষড়যন্ত্রমূলকভাবে মামলা করা হয়েছে, মুখ বন্ধ করার জন্য তার উপরে খড়গ নামানো হয়েছে। এটা পাবলিক পারসেপশন, এটা মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অভিযুক্ত থাকতেই পারে, ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ নিশ্চয়ই ফেরেশতা না হয়, মানে তিনি ফেরেশতা নন অথবা আমরাও ফেরেশতা নই, অভিযোগ উঠতেই পারে। কিন্তু মানুষের মধ্যে কেন এই ধারণাটি প্রতিষ্ঠিত হলো, কেন এই খবরটি টক অফ দ্য কান্ট্রিতে পরিণত হলো? বিষয়টি হচ্ছে যে তার বিরুদ্ধে মামলা হলো কবে? 18 জুন, বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় 9-10 মাস পরে। অভিযোগটি কবে? অভিযোগ আরো আগে, প্রায় 3-4 বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়। আওয়ামী লীগ সরকারের সময় এই একই বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তার বিরুদ্ধে হয়তো আরো 2টি মামলা হয়েছে, সেগুলো তিনি ফেস করেছিলেন। কিন্তু এই মামলাটি এতদিন পর এসে কেন হলো, প্রথম প্রশ্ন মানুষের। দ্বিতীয়ত হচ্ছে, যদি হবেই এই সরকারের সময়, তাহলে 9-10 মাস পর এসে কেন? ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ ক্রমাগতভাবে বর্তমান সরকারের বিরুদ্ধে কথা বলে যাচ্ছিলেন, এই কারণে সেটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং আরো যে প্রশ্নগুলো দাঁড়াচ্ছে, দুদকের ক্ষমতা অসীম, যে আইন কানুন রয়েছে দুদকের ক্ষেত্রে আমরা যেটি জানি, কিন্তু সেই অসীম ক্ষমতা কি দুর্নীতি দমন কমিশন সবার বিরুদ্ধে সমান হারে করে? নিশ্চয়ই না। আবার কারো কারোর বিরুদ্ধে মামলা করলেও তাদের অ্যাকশনটা কি সমান হয়? নিশ্চয়ই না। আমরা সবাই জানি দুর্নীতি দমন কমিশন, দুদক একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে। যখন যে দল ক্ষমতায় থাকে বা যে গোষ্ঠী ক্ষমতায় থাকে, তখন বিরোধী মতকে দমন করার জন্য অথবা বিরোধী দলের নেতাকর্মীদের নাজেহাল করার জন্য দুদককে সরকার ব্যবহার করে থাকে এবং সেই ধরনের অভিযোগ বর্তমান সরকারের বিরুদ্ধেও রয়েছে। পার্থক্যটা হচ্ছে এই যে, বর্তমান সরকারের তো নির্দলীয় নিরপেক্ষ থাকার কথা, তারা সেটি পারছে কিনা? পারছে না।
বর্তমান সরকার যে একটা রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে কাজ করছে, সেটি তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, টিআইবিও তাদের কথাবার্তা এরকমটা বলছে, অথবা ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনিও তার বিভিন্ন লেখায় কথাটি তুলে ধরছেন। টিআইবি গত 4 আগস্ট বর্তমান সরকারের 1 বছর পূর্তি বা অভ্যুত্থানের 1 বছর পূর্তি হিসেবে যেই প্রতিবেদনটি আমাদের সামনে তুলে ধরল, তাতে কি বলা হয়েছে? তাতে বলা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় ভিন্ন প্রক্রিয়ায় ও ভিন্ন উপায়ে গণমাধ্যমের স্বাধীনতা খর্ব করা হচ্ছে বা হয়েছে। গণমাধ্যম কার্যালয়গুলোতে মব তৈরি করে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে, সাংবাদিক, লেখক ও মানবাধিকার কর্মীদের উপর হয়রানি ঘটনা অব্যাহত রয়েছে, তাদের উপরে হামলা করা হচ্ছে। এসব কারণেই মানুষের মধ্যে ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহকে আটকের বিষয় এবং তাকে কারাগারে পাঠানোর বিষয়ে এই ধারণাটাই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে যে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার উপরে এই খড়গ নামানো হয়েছে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ আওয়ামী লীগ সরকারের শেষ সময়ের দিকেও সোচ্চার ছিলেন আওয়ামী লীগের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে, বিতর্কিত কর্মকাণ্ডগুলোর বিরুদ্ধে। অন্তত যে কজন মানুষ কথা বলেছেন সেই সময়, তিনি তাদের মধ্যে একজন। এটাও চরম সত্য কথা। এবং তখন আমরা হাতে গোনা কিছু মানুষ যখন কথা বলেছি, আমাদেরকে বিএনপি জামাতের দালাল হিসেবে ট্যাগ দেওয়া হয়েছিল। এখন আবার যারা আমরা কথা বলছি তাদেরকে ঠিক একইভাবে ফ্যাসিবাদের দোষর হিসেবে ট্যাগ দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে এই সময়টি হচ্ছে সর্বকালের সেরা সময়, যখন মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারছে। সরকারের বিরুদ্ধে যে কেউ যে কোনো স্থানে যে কোনো মাধ্যমে কথা বলতে পারে, সরকার বাধা হয়ে দাঁড়াবে না। এই কি তার নমুনা? যদি তাই হয়ে থাকে, পাবলিক পারসেপশন ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিষয়ে যেটি প্রতিষ্ঠিত হয়েছে, এক্ষেত্রে একটি উদাহরণ উল্লেখ না করলেই নয়। গত কয়েকদিন আগে আমরা দেখলাম যে জনকণ্ঠ অফিস ভবন দখল করে নেওয়া হলো। কি কারণে? সেই একইভাবে ফ্যাসিবাদের দোসর ট্যাগ দিয়ে বিশেষ একটি গোষ্ঠী জনকণ্ঠ দখলে নিয়ে নিল। বাংলাদেশের স্বাধীনতার পর গত 54 বছরের ইতিহাসে আমরা জানি বিভিন্ন সরকার গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে হয় কোনো কোনো গণমাধ্যম বন্ধ করে দিয়েছে, সাংবাদিকদের উপরে খড়গ হস্ত নামিয়েছে। কিন্তু জনকণ্ঠের মতন কোনো ব্যক্তিগত প্রতিষ্ঠান অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো গোষ্ঠী দখল করে নিয়েছে, এই ইতিহাসটা আমাদের সামনে নেই। কথিত জুলাই ঘোষণা নিয়ে সন্তোষ নয়, ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে ইউনুস শিবিরে। বিশেষ করে তার নিয়োগকর্তা অর্থাৎ ছাত্ররা যে দলটি করেছে এনসিপি, এই এনসিপি এতটাই ক্ষুব্ধ যে ওই অনুষ্ঠানের দিনেই তারা কক্সবাজার চলে গিয়েছেন এবং অভিযোগ রয়েছে তারা একটা প্রভাবশালী দেশের এক ব্যক্তির বিশেষ আশীর্বাদ পেতে সেখানে গিয়েছেন। অন্যদিকে তাদের পরামর্শদাতা অনলাইন অ্যাক্টিভিস্টরা বিদেশ থেকে সুনির্দিষ্ট কোনো পরামর্শ তাদের দিচ্ছেন না, তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। তাদের অভিযোগ, তারা চেয়েছিলেন সংবিধানকে ওই দিন স্থগিত ঘোষণা করা হবে এবং ওই দিন এমন একটা ডিক্লারেশন দেওয়া হবে যে এই ডিক্লারেশনের ডকুমেন্টটা এটাই অস্থায়ী সংবিধান হবে এবং ধীরে ধীরে তারা দলটাকে গুছিয়ে নেবেন। গুছিয়ে নেওয়ার পরে সামরিক শাসকরা যেভাবে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত করেছেন সেভাবে প্রতিষ্ঠিত করবেন, এভাবে অন্তত তারা দীর্ঘদিন ক্ষমতার মসনদে আরোহণ করবেন। ডক্টর ইউনুস তাদেরকে সেভাবে আশ্বস্ত করেছিলেন। তারা রাজনৈতিক দল করতে চায়নি, তাদেরকে নাকি উদ্বুদ্ধ করে দল করানো হয়েছে। এবং বিদেশে একটা গণমাধ্যমের সঙ্গে ইন্টারভিউ দেওয়ার সময় ডক্টর ইউনুস বলেছেন নির্বাচন এত দ্রুত করা যাবে না, ছাত্ররা একটা দল করেছে, এই ছাত্ররাই তাকে নিয়োগ করেছিল, তাদের সেই দলটাকে গুছিয়ে নিতে সময় দিতে হবে। হঠাৎ করে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণার কথা ব্যক্ত করায় এনসিপি শিবিরে প্রচন্ড হতাশা নেমে এসেছে। তাদের সেই স্বপ্ন যে পূরণ হচ্ছে না এটা তারা বুঝতে পেরেছেন এবং ফেব্রুয়ারির নির্বাচন দেওয়া হবে এ বিষয়ে এনসিপির সঙ্গে নাকি ঘরোয়া কোনো ঘনিষ্ঠ বৈঠকে ডক্টর ইউনুস অথবা তার নীতি নির্ধারকরা আলাপ করেননি। সেই কারণে এনসিপি শিবিরের একটি অংশ ইউনুসকে বেঈমান, বিশ্বাসঘাতক, ক্ষমতালোভী, সুবিধাবাদী এভাবেই তারা অভিযুক্ত করছেন। এটা প্রকাশ্যে বেরিয়ে আসছে। এনসিপির গুরুত্বপূর্ণ নেতা হান্নান মাসুদ তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বলেছেন যে ইউনুসের বিরুদ্ধে তারা আন্দোলনে যাবেন, দেশ অচল করে দেবেন। বিভিন্নভাবে তাদের যে ভীষণ ক্ষোভ, সেই আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো তাদের ক্ষোভ তারা প্রকাশ করে ফেলেছেন। তাহলে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় সেই নির্বাচনে এনসিপির অবস্থা কি হবে? মিলিটারি, র্যাব, বিজিবি সহ বিভিন্ন প্রশাসন ব্যবহার করে তারা কোথাও মিটিং করতে পারছেন না। সারা দেশের একটি নির্বাচনী এলাকাও তাদের জন্য এখনো প্রস্তুত না। এইরকম অবস্থায় ফেব্রুয়ারিতে নির্বাচিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তাদের নেই। এই জন্য ফেব্রুয়ারি নির্বাচনটা কার পরামর্শে ইউনুস দিলেন এটা নিয়ে তাদের অভিযোগ। তাদের ধারণা প্রভাবশালী দল বিএনপির পরামর্শেই ইউনুস এই কাজটি করেছেন। জামাত ইসলামী এই ডিক্লারেশনের সঙ্গে একমত না। জামাত চেয়েছিল ইসলামিক সমস্ত দলগুলোর ভিতরে একটা ঐক্য করে একটি বাক্সে ইসলামিক দলগুলোর সবার ভোটটা যাবে, ফলে ইসলামী দলগুলো একটা সরকার গঠন করবে। তারা সেইভাবে একটা আত্মপ্রসাদ গুনেছিল, কিন্তু সেক্ষেত্রে তারা চরমনাই সহ বিভিন্ন জায়গার সঙ্গে ঐক্যবদ্ধ একটা প্রক্রিয়া সিল্ড আকারে হওয়ার পূর্বেই এই নির্বাচনের ঘোষণায় তারা হতাশ হয়ে পড়েছে। ফলে তারাও এই জুলাই ঘোষণার ঘটনায় তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। ছোট ছোট যে সকল দল
প্রেস ক্লাবের সামনে বা টক শোতে অথবা সেমিনারে গিয়ে অনেক তত্ত্ব কথা বলতেন, তাদের ভিতর হতাশা নেমে আসছে। তারা কেউ কেউ তো প্রকাশ্যে বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হলে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া না হয় সেক্ষেত্রে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি। তো বিএনপি আসলে তাদের কথিত মতে জুলাইয়ের যে স্বপ্ন, তাদের যে 5 আগস্টের স্বপ্ন, সেগুলিকে পূরণ হচ্ছে। তারা বলছেন পুনরাবৃত্তি হতে পারে অতীতে। তাছাড়া বিএনপি একসময় যে ভয়ঙ্কর অত্যাচার, নির্যাতন, দুর্নীতি বিভিন্নভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন, সেই জাতীয় পরিস্থিতির সৃষ্টি হবে কিনা 10 আগস্ট, 21 আগস্টের গ্রেনেড হামলা, এভাবেই ছোট ছোট দলগুলোর ভিতর হতাশা নেমে আসছে। তারাও তাদের নিজস্ব শিবিরে চায়ের টেবিলে এসব বিষয় নিয়ে আলোচনা করছেন। অন্যদিকে বাংলাদেশস্থ বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূতরা, তাদের ক্লাবের টেবিলেও এসব নিয়ে আলোচনা হচ্ছে যে হঠাৎ করে যদি এরকম কোনো কর্মসূচি নেয় আওয়ামী লীগ অথবা অন্যান্য দল, তাহলে কি ইউনূস নির্বাচন পরিষ্কারভাবে দিতে পারবেন কিনা সেটা নিয়ে তাদের সংশয়। নির্বাচন দিলেও আওয়ামী লীগ এবং তাদের মিত্র দলদের বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকবে কিনা, এবং সেই সরকারকে বিদেশ থেকে বা বড় বড় আন্তর্জাতিক ফান্ড যারা দেন তারা ফান্ড দেবেন কিনা। কারণ বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একেবারে নুয়ে পড়েছে। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় খাত যেটা পোশাক খাত, জনশক্তি রপ্তানি, সেটার অবস্থা খুবই খারাপ। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ একেবারে জিরোর কোঠায় এসেছে। বড় ধরনের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি যে অভিযোগ করছেন বাংলাদেশে, যেমন বিশ্বব্যাংকের দৃষ্টিতে বাংলাদেশের জিডিপির হার 3 পয়েন্টে নেমে আসতে পারে, যেটা বিপ্লবোত্তর বাংলাদেশে অর্থাৎ স্বাধীনতার পরেও এরকম অবস্থা ছিল না। এই পরিস্থিতিতে এই সরকার কিভাবে সামাল দেবে? বেকারত্ব, আর্থিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, বিচার বিভাগ, প্রশাসন, কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই। এইরূপ পরিস্থিতিতে তাহলে তাদের কথিত আন্দোলনের ফলাফল কি? এনসিপি শিবির ইতিমধ্যে বিভক্ত হয়ে পড়েছে। এনসিপির নেত্রী উমামা ফাতেমা, নীলা ইসরাফিল, আজমিরি বাঁধন সহ আরো অনেকে ভয়ঙ্কর অভিযোগ তুলছেন। যৌন হয়রানি থেকে শুরু করে প্রচন্ড দুর্নীতি করছে এনসিপি। তাদের দ্বারা কল্যাণকর, মঙ্গলজনক কোনো কিছু হবে না, এবং ছাত্রত্ব থেকে তাদের এই রাজনীতিতে আসা, ক্ষমতা আরোহণ করা, এগুলো নাকি তাদের কথা ছিল না। সব মিলে এনসিপি শিবির থেকে আস্তে আস্তে অনেকে সরে যাচ্ছে। তাদের তাত্ত্বিক উপদেষ্টা ফরহাদ মাজহার, যাকে গফুর নামে অনেকে বলেন, তিনিও এখন কোনো সুনির্দিষ্ট পরামর্শ দিচ্ছেন না। অন্যদিকে বিদেশে থাকা অনলাইন অ্যাক্টিভিস্টরা, তারাও কি করণীয় এই মুহূর্তে এনসিপি জাতীয় পরামর্শ দিচ্ছেন না। কক্সবাজারে গিয়ে অনেকে ওরকম কোনো পরামর্শ পান নাই। আর ইউনূসের ব্যাপারেও তাদের একেবারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তাদের সঙ্গে আলাপ আলোচনা না করে হঠাৎ করে নির্বাচনের তারিখ দেওয়ায় তারা ভীষণভাবে নাখোশ। অন্যদিকে সেনাবাহিনীর বিরুদ্ধে তারা বিষোদ্গার করার কারণে সেনাবাহিনীর কাছ থেকে যে তারা অন্ধভাবে একটা সাপোর্ট পাবেন, সেরকম পরিস্থিতিও এখন তাদের নাই। সবকিছু মিলে তাদের নিজের অভ্যন্তরের অবস্থাটা লেজে গোবরের অবস্থা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার বিভিন্ন দুর্নীতি, তার এপিএস এর আর্থিক কেলেঙ্কারি, বিমানবন্দরে অস্ত্র নিয়ে যাওয়া, তার বাবা নারী নির্যাতন সহ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়া, সেক্ষেত্রে তার প্রভাব রয়েছে। তার বাবা ঠিকাদারের লাইসেন্স করা, কমিশনের ব্যবসা করা। অন্যদিকে তিনি দায়িত্ব পালনকালীন সময় বারবার হেলিকপ্টারে চড়া, তার পোশাক পরিচ্ছদের পরিবর্তন হওয়া। অন্যদিকে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি পরিষ্কারভাবে এক বিএনপি নেতার কাছে বলেছেন যে এনসিপির প্রধান যিনি নাহিদ ইসলাম, সেটা তাদেরই ছেলে, তারাই গ্রহণ আপ করছেন। অর্থাৎ এনসিপি যে তাদের বিটিম ছিল, এই অভিযোগটায় তিনি আরো স্বীকারোক্তি দিয়ে দিলেন। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, তার বাবা কিভাবে কমিশন এজেন্সি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অন্যদিকে এনসিপির যে তাত্ত্বিক নেতা বলা হয় মাহফুজ আলম উপদেষ্টা, তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, তিনি অস্ট্রেলিয়ার অর্থ পাচার করেছেন এমন অভিযোগ। তিনি আবার সম্প্রতি একটা ভয়ঙ্কর শব্দ ব্যবহার করেছেন, তিনি বলছেন যে অন 11-এর আলামত তিনি দেখতে পাচ্ছেন। এই জাতীয় পরিস্থিতিতে বিএনপির ভিতরে একটা ফুরফুরে মেজাজ, যারা তারা খুব শিগগিরই ক্ষমতায় চলে আসবে। বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তার দীর্ঘ রহস্যময় নীরবতা ভেঙে অবশেষে 5ই আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণী পাঠিয়েছেন সংবাদ মাধ্যমে। কিন্তু সে বাণীর ভাষা পড়ে তার রহস্যময় নীরবতা ভেঙে তিনি কথা বলেছেন সে কথা বিশ্বাস না করে সাধারণ জনগণ কৌতূহলী হয়ে উঠেছে যে এ কোন রহস্য আছে এমন বাণীর পেছনে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন এই বাণীতে বলেছেন যে ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের দিন নাকি 5ই আগস্ট। মানে যেই আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপ্রধান ছিলেন, যে আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ দ্বারা নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী তাকে শপথ পড়িয়েছেন, যেই আওয়ামী লীগ সরকারের আমলে তিনি সংবিধানের প্রধান রক্ষক হিসেবে, মানে বাংলাদেশের প্রধানতম সাংবিধানিক পদে অধিষ্ঠিত হয়েছেন, সেই শাসন ব্যবস্থাকে, সেই আমলকে তিনি ফ্যাসিবাদী অপশাসন বলছেন এবং 5ই আগস্টকে চূড়ান্ত বিজয়ের তারিখ বলছেন। এখন মানুষ কেন সন্দেহ করছে যে হয়তো বন্দুকের নল ঠেকিয়ে আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে এমন বাণী লিখিয়ে নেওয়া হলো। আবার অনেকে যারা আরো বেশি কল্পনাপ্রবণ কিংবা আমি আসলে বলবো ইতিহাস পড়ে পড়ে সন্দেহপ্রবণ হয়ে উঠেছেন, তাদের কেউ কেউ এমন সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর এরই মধ্যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে মেরেই ফেলা হয়েছে কিনা, তার নামে এসব বাণী কোনো ভূতে লিখে সংবাদ মাধ্যমে পাঠাচ্ছে কিনা। কারণ দেখুন, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে যদি আপনারা 5ই আগস্টের পর থেকে বিবেচনা করেন, 5ই আগস্ট তারিখে কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দেন 3 বাহিনী প্রধানকে পেছনে রেখে। সে সময় তিনি বলেন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে যারা খুব দ্রুত একটা নির্বাচন দেবে এবং খালেদা জিয়া যথাশীঘ্রই মুক্তি পাবেন। এছাড়া তার মুখ থেকে আমরা
শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসক ছিলেন, ছাত্র জনতা ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন করেছে। 5ই আগস্টের মতো একটা আবেগপ্রবণ দিনে যারা আন্দোলনে অংশগ্রহণ করেছিল তাদের জন্য এমন দিনে, কিংবা প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের নিজের যেদিন বুঝে যাওয়ার কথা যে তিনি মহা বিপদে পড়েছেন, কারণ তার যে নিয়োগকর্তা সরকার এবং সংসদ, এই দুই আসলে এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেষ হয়ে গেছে, তাকে সংসদ ভেঙে দিতে হচ্ছে, নতুন সরকার গঠন করতে হচ্ছে এবং তিনি মূলত বঙ্গভবনে এই রাজপ্রাসাদে একেবারে একা। সে সময়ও রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মুখ থেকে শেখ হাসিনা ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে ছাত্র জনতার চূড়ান্ত বিজয় এমন কোনো কথা শোনা যায় না। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ 8ই আগস্ট শপথ গ্রহণ করেন এবং তার মাধ্যমে আসলে রাষ্ট্রের এই সর্বোচ্চ সাংবিধানিক পদ, রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদটিকে এক রকমের বৈধতা দেন এই ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা অন্তর্বর্তীকালীন সরকারটি। অন্যদিকে যেই সরকারের কোনো সাংবিধানিক বৈধতা নেই, মানে বাংলাদেশে তো কোনো উপদেষ্টা পরিষদের কোনো সাংবিধানিক কাঠামো বর্তমান সংবিধানে নাই, আপনারা সকলেই সেটা জানেন। সেই অবস্থায় এই যে বঙ্গভবনে ঢুকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে শপথ গ্রহণ করে আসাটাই আসলে একমাত্র সাংবিধানিক ভিত্তি দেয় এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদকে। এরপরেও দফায় দফায় প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে গিয়ে উপদেষ্টা পরিষদের কলেবর বেড়েছে, তারা নানা সময়ে শপথ নিয়েছেন। এরপর নভেম্বর মাসের দিকে জুলাই আগস্ট আন্দোলনের মাস্টার মাইন্ড বিরাট বিপ্লবী ফরহাদ মজারের সাক্ষাৎ শিষ্য মাহফুজ আলম গিয়েও কিন্তু শপথ নেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছ থেকে। সে সময় গিয়ে তিনি হঠাৎ তেলেবেগুনে জ্বলে ওঠেন যে বঙ্গভবনে তখনও বঙ্গবন্ধুর ছবি ঝুলছে, কিন্তু যে সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়ে এলেন সর্বোচ্চ সাংবিধানিক পদাধিকারীর কাছ থেকে মাহফুজ আলম, সেই সংবিধানে এখনো লেখা আছে যে বাংলাদেশের সকল সরকারি বাসভবনে, রাষ্ট্রীয় কার্যালয়ে এবং বাসভবনে বঙ্গবন্ধুর ছবি ঝোলার কথা। কিন্তু মাহফুজ আলম সে সময় বঙ্গবন্ধুর ছবি টেনে নামিয়ে এই নিয়েও পোস্ট দিলেন ফেসবুকে যে তিনি বঙ্গভবনে শপথ নিয়েছেন বটে, কিন্তু বঙ্গবন্ধুর ছবি নামিয়ে এসেছেন। এর আগে আপনাদের মনে থাকবে সেপ্টেম্বর মাসে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে ছাত্র জনতার যে দল দিয়ে তারা প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ, সুপ্রিম কোর্টের সকল বিচারপতিকে পদত্যাগ করিয়ে সেখানে তাদের পছন্দ মতো লোক বসালেন, প্রধান বিচারপতি নিয়োগ করলেন। সেই ছাত্র জনতার বাহিনী নিয়ে হাসনাত আব্দুল্লাহ কিন্তু সেপ্টেম্বরে 48 ঘন্টার মধ্যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে নামিয়ে ফেলতে হবে এই দাবি নিয়ে বঙ্গভবনও ঘেরাও করেছিলেন। রহস্যময় কারণে সেখান থেকেও তারা সরে আসেন, কারণ ওই যে বলছিলাম রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো বৈধতা থাকে না, কারণ বর্তমান সংবিধান ছুঁয়েই তারা শপথ নিয়েছেন। এই সংবিধানকেই ছুঁড়ে ফেলে দিলে এই উপদেষ্টা পরিষদের কাকে কাকে যে ছাত্র জনতার দাবির মুখে ঝুলে পড়তে হয় তার কোনো ঠিক নেই। সেটা উপলব্ধি করেই আসলে এই 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র নামে জামায়াতে ইসলামীর নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের ভাষায় যে রচনা ডক্টর মোহাম্মদ ইউনূস পাঠ করেছেন, সেখানে তারা না ছুঁড়ে ফেলেছেন সংবিধান, না রাষ্ট্রপতির পদত্যাগের দাবিকে কোনো ঘোষণায় বা কোনো দাবিতে রূপান্তর করতে পেরেছেন। তার মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে চাকরিতে টিকিয়ে রাখতে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসদের নিজেদের সাংবিধানিক বৈধতা টিকিয়ে রাখার জন্য। এই কথাটা উপলব্ধি করার কারণে মাহফুজ আলমের গুরু কিংবা আসিফ নজরুল টিটকারি দিয়ে বিভিন্ন প্রকাশ্য সমাবেশে গত কয়েক মাসে যাকে বলেছেন যে তিনি বোধহয় জাতির পিতা হিসেবে তাকে ঘোষণা না দিলে থামবেন না, সেই ফরহাদ মজার এই সাম্প্রতিক সময়েও কিন্তু বলেছেন যে একটা বিপ্লবী সরকারের কাঠামো দরকার। এই সংবিধানের ভিত্তিতে যদি সরকার পরিচালনা চলতে থাকে, বাংলাদেশ পরিচালিত হতে থাকে, তাহলে নাকি বাংলাদেশ ফ্যাসিবাদী অপশাসন থেকে কিছুতেই মুক্তি পাবে না। কিন্তু আসিফ নজরুল আগেও যেমনটা বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা না করলে আসলে এই উপদেষ্টা পরিষদ থেকে শুরু করে পুরো বাংলাদেশই একটা অনিশ্চয়তার দিকে চলে যাবে। আসিফ নজরুল আমার মনে হয় এই কথাটাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভালো মতো বোঝাতে সক্ষম হয়েছেন। এছাড়াও দেখেন বিএনপি কিন্তু বরাবর বলে এসেছে সাংবিধানিক কাঠামো রক্ষা করতে হবে, কারণ সংবিধান থাকলেই এই সংবিধানের উপর ভিত্তি করে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাঁচিয়ে রেখে দ্রুত নির্বাচনের মাধ্যমে দ্রুত ক্ষমতায় যেতে পারবে বিএনপি। সে কারণেই আপনাদের মনে আছে কিনা জানি না, কি আশ্চর্য, আওয়ামী লীগ আমলের প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের প্রতি বিএনপি নেতাদের কি অনুরাগ যে নভেম্বরে যখন মাহফুজ আলম বঙ্গভবনে গিয়ে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেললেন, রুহুল কবির রিজভী আহমেদ বললেন এই কাজটা একদম ঠিক হয়নি। এর আগেও খন্দকার মোশতাক শেখ মুজিবের ছবি নামিয়েছিলেন, সে ছবি নাকি বঙ্গভবনে আবার তুলেছিলেন প্রেসিডেন্ট জিয়া। কাজেই বিএনপির এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অত্যন্ত গুরুতর প্রয়োজন আছে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে এবং 72-এর সংবিধানকে টিকিয়ে রাখা। আমি বারবার নবনীতা চৌধুরীর বয়ানে বলছিলাম যে সংবিধান বাতিল হলে কি হবে, সংবিধান যদি জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে এই মাহফুজ আলম কিংবা হাসনাত সার্জিসরা গলা মিলিয়ে যেভাবে বলে আসছিলেন এর আগে যে জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে মুজিববাদী সংবিধান বাতিল হয়ে যাবে, সে সংবিধান বাতিল হলে কি হবে, ছাত্র জনতা গণভবনের মতো বঙ্গভবন অভিমুখে রওনা দেবে এবং হাসনাতরা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে টেনে হিচড়ে বঙ্গভবন থেকে বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেবে। আমি বারবার বলছিলাম এই সংবিধান বাতিল হলে শুধু রাষ্ট্রপতি তো নয়, আরো যে 3 পদে 3 জন অধিষ্ঠিত আছেন খুব গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ পদে আওয়ামী লীগ আমল থেকে, বিমান বাহিনী প্রধান, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, মানে সশস্ত্র বাহিনীর 3 প্রধান, তাদের কি হবে? তাদেরকে ক্যান্টনমেন্ট থেকে বের করে আনা হবে নাকি ক্যান্টনমেন্টে একের পর এক ব্যক্তিরা ঝুলে পড়বেন? এই সব প্রশ্নের কোনো উত্তর না পেয়ে আসলে ডরে ভয়ে মাহফুজ আলম পর্যন্ত সিটিয়ে পড়েছেন। তিনিও বুঝেছেন বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে আনা যত সহজ, তত সহজ
সহজ নয়। এই বঙ্গভবন থেকে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকেও টেনে হিচড়ে বের করে আনলেন নিজের পথটা ধরে রাখা। তখন যদি সংবিধানবিহীন, রাষ্ট্রপতিবিহীন, যিনি নিজে সংবিধানের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত থেকে এই সাংবিধানিক কাঠামোটাকে টিকিয়ে রাখছেন, সেই ব্যক্তিটিকে যদি রাজপথে বের করে এনে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে বিপ্লব প্রতি বিপ্লব, বিপ্লব প্রতি বিপ্লব, মানে মাহফুজ আলমের গুরু ফরহাদ মাজহার যেই সম্ভাবনায় সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে পড়েন, সবচেয়ে বেশি শিহরিত বোধ করেন, সেই সম্ভাবনায় যে আসলে মাহফুজ আলমের হেয়ার রোডের বাড়িতেও ঢুকে কেউ অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হওয়ার কারণে, মানে একটা বিপ্লবী সরকারের অংশ না হয়ে একটা সংবিধান রক্ষার শপথ নেওয়া এবং প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের কাছে শপথ নেওয়া সরকারের মন্ত্রী হিসেবে তার হেয়ার রোডের বাড়িতে ঢুকে তাকেও যদি কেউ বের করে এনে রাজপথে ঝুলিয়ে দেন, তাহলে মাহফুজ আলম কি করবেন? এ কারণে তিনি সেই ব্যবস্থা থেকে সরে এসেছেন। কিন্তু প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের এই বাণী, মানে এই যে ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে 5ই আগস্টে, এই বাণীর মাঝে জাতি, মানে লোকে যেমন বিশ্বাস করছে না, মানে ব্যাপক আওয়ামী বিরোধী জনগোষ্ঠীও যেমন বিশ্বাস করছে না যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন নিজে এটা লিখেছেন, যুক্তি বুদ্ধি থাকা কোনো মানুষেরই সেটা বিশ্বাস করবার কারণ নেই। এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে গত কয়েক মাসে একদম লুকিয়ে ফেলা হয়েছিল, এমনকি ঈদের জামাত পড়তে পর্যন্ত তাকে বঙ্গভবন থেকে বের হতে দেওয়া হয়নি। তার বিজয় দিবসের অনুষ্ঠান, মানে বঙ্গভবনের রাষ্ট্রপতির আমন্ত্রণে বিজয় দিবসে বিশিষ্ট ব্যক্তিরা যাবেন, সেটা চিরকালের একটা উদযাপনের অংশ, রাষ্ট্রীয় উদযাপনের অংশ। সেটা বয়কট করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা, এবং সে ভয়ে এখন পর্যন্ত বঙ্গভবনে একমাত্র শপথ পড়তে যাওয়া ছাড়া আর কোনো উপদেষ্টা কোনো অনুষ্ঠানে যান নাই। তার অনুষ্ঠানগুলোতে, বিজয় দিবস, স্বাধীনতা দিবস, ঈদের অনুষ্ঠান, এগুলোতে বরাবর গিয়ে তার সাংবিধানিক সর্বোচ্চ পদাধিকারটিকে সম্মান জানিয়ে এসেছে সশস্ত্র বাহিনীর 3 প্রধান, এবং সেনাপ্রধান নানা সময়ে তার সঙ্গে নিয়মিত যে সাক্ষাৎ করবার কথা সেটাও চালিয়ে যাচ্ছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সন্দেহ দানা বেঁধে উঠেছে যে বঙ্গভবনের ভেতরে আদৌ কেউ আছেন নাকি তাকে মেরে ফেলে একটা বাণী ছড়িয়ে দেওয়া হয়েছে। কারণ দেখুন, এর আগে আরেকটা ঘটনা ঘটেছে। 5ই আগস্ট জুলাই ঘোষণাপত্র ঘোষণার পর থেকে যেহেতু রাষ্ট্রপতি পদে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে, আওয়ামী লীগ আমলের এই রাষ্ট্রপতিকে বৈধতা দিতে হবে, কাজেই ডক্টর ইউনূস সরকার এর আগেও একটা চাল ছেড়েছেন। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে তার সার্জারির জন্য সেখানে এমন শিরোনাম করানো হলো যে রাষ্ট্রপতি জামায়াতে ইসলামীর আমিরের খোঁজ খবর নিয়েছেন। তারপর ওই খবরে ক্লিক করলে আপনি দেখতে পাবেন রাষ্ট্রপতি নিজে তো যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ তাকে তো বঙ্গভবন থেকে বের হয়ে নামাজ পড়তেও দেওয়া হচ্ছে না। তিনি এমনকি ফোনও করেন নাই। তার দফতর থেকে নাকি একজন কর্মকর্তা গিয়েছিলেন হাসপাতালে, তিনি রাষ্ট্রপতির তরফে জামায়াতের আমিরের খোঁজ খবর নিয়েছেন, এবং জামায়াতের নেতাকর্মী বৃন্দ সেই হাসপাতালে নাকি রাষ্ট্রপতির ওই প্রতিনিধিকে, মানে বঙ্গভবন থেকে যাওয়া ওই কর্মকর্তাকে স্বাগত জানিয়েছে, ধন্যবাদ জানিয়েছে রাষ্ট্রপতি খোঁজ খবর নেওয়ার জন্য। তার মানে জামায়াতের আমিরের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে প্রথম রাষ্ট্রপতি পদটাকে একটা বৈধতা দেওয়ার চেষ্টা হলো। তারপর এলো 5ই আগস্টের এই বাণী। কাজেই অনেকেই যে সন্দেহ করছেন যে বঙ্গভবনের ভেতর তাকে কেউ মেরে ফেললো বা তিনি গৃহবন্দী অবস্থায় আছেন কিনা, তিনি ঠিক কি অবস্থায় আছেন, তাতে বাংলাদেশের ইতিহাস পাঠ করলে খুব বেশি কল্পনাপ্রবণ হতে হয় না। মানে বাংলাদেশে তো বঙ্গবন্ধুও তো রাষ্ট্রপতিই ছিলেন, বঙ্গবন্ধু তার নিজ বাসভবন 32 নম্বরে ছিলেন, কিন্তু সেটা তখন রাষ্ট্রপতি ভবন। সেই রাষ্ট্রপতি ভবনে তো সেনাবাহিনীর একটি অংশ ঢুকে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে পুরো ধানমন্ডি এলাকায় আরো কয়েকটি বাড়িতে গিয়ে শেখ পরিবারের নানাজনকে মেরে এলো। আপনাদের এটাও মনে থাকবে সেই 75 সালে 3রা নভেম্বর কি ঘটলো। ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো সর্বোচ্চ সুরক্ষিত একটা জায়গায় গিয়ে জাতীয় 4 নেতাকে একসঙ্গে এক সেলে হত্যা করে এলো সেনাবাহিনীর একটি অংশ। তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী, কামরুজ্জামানের মতো জাতীয় 4 নেতা যেই কারাগারের সেলে অবস্থান করছেন, সেখানে সর্বোচ্চ ক্ষমতাধর ছাড়া কারো পক্ষে ঢুকে এক লহমায় এদেরকে বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দিয়ে আসা যে সম্ভব নয়, তা তো নিশ্চিতভাবেই বলা যায়। আর এটাও বলা যায় তখন যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষিতে এমন ষড়যন্ত্র প্রতি ষড়যন্ত্র যখন ঘটতে থাকে, তখন আসলে সবই সম্ভব। তবে আমি দেখছিলাম যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন জীবিত আছেন, সুস্থ আছেন অন্তত 28শে জুলাই পর্যন্ত, সেটার একটা নমুনা পাওয়া যায়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের সঙ্গে 28শে জুলাই দেখা করতে গিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বার্ষিক প্রতিবেদন প্রথা অনুযায়ী তার হাতে তুলে দিতে, এবং সুপ্রিম কোর্টের জনসংযোগ বিভাগ থেকে রাষ্ট্রপতি সহ প্রধান বিচারপতি এবং বিচারপতি বৃন্দের একটি ছবি সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। কাজেই রাষ্ট্রপতি আছেন, বঙ্গভবনেই আছেন, কিন্তু তাকে সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন করে ইউনূস সরকার বঙ্গভবনকে যে গুহায় পরিণত করেছেন, সেই গুহা থেকে রাষ্ট্রপতি এহেন বাণী, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদী অপশাসনের চূড়ান্ত বিজয় 5ই আগস্ট অর্জিত হয়েছিল, তেমনটা ভাবার সম্ভবত কোনো কারণ নাই। এই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 1975 সালে বঙ্গবন্ধু হত্যার পর বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে থাকায়, সে বিষয়ে আন্দোলনে থাকায় দীর্ঘ সময় কারাগারে ছিলেন। 1966 সাল থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1971 সালে পাবনায় মুক্তিযুদ্ধ সংগঠনের অন্যতম বীর সেনানী ছিলেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। এহেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে কত কষ্টে যে ডক্টর ইউনূস সরকার, তার উপদেষ্টা বৃন্দ এবং তাদের ঘনিষ্ঠ রাজনৈতিক শক্তিগুলোকে মেনে নিতে হচ্ছে, তা বুঝতে আপনার আমার অসুবিধা হওয়ার কথা না। প্রদর্শক, আপনারা একে একে
সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রিয় দর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন, সেখানে আমার কোনো মন্তব্য করে লাভ নেই। এবার আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্স জানিয়ে দিবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।